আজকে চলে এলাম জেনারেল ফার্মাকোলজির একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব প্যারেন্টারাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে। তো ডেফিনেশন কি বা সংজ্ঞা: অ্যাডমিনিস্ট্রেশন আদার দ্যান দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট অফেন ইনভলভ নিডল অর ইনহেলেশন। তার মানে আমরা ওষুধটাকে এমনভাবে প্রয়োগ করব যেটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বাদ দিয়ে সেটা আমরা প্রয়োগ করব, এবং যেটা কিন্তু কোথায় যাবে, রক্তে গিয়ে মিশবে। ওকে, তার মানে এটা কার পার্ট? দিস ইজ এ পার্ট অফ সিস্টেমিক রুট। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সিস্টেমিক রুটের কনসেপ্টটাই ছিল ওষুধটাকে আমরা এমনভাবে দেব যেটা আমাদের সার্কুলেটরি সিস্টেমের মধ্যে প্রবেশ করবে। এই সিস্টেমিক রুটের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে এন্টেরাল এবং প্যারেন্টেরাল। একটা সহজভাবে বলি, যেমন আমরা যদি ওষুধটা খাই, সেই ওষুধটা আলটিমেটলি রক্তে গিয়ে মেশে। ওষুধটাকে যদি আমরা জিভের তলায় রাখি, সেটাও রক্তে গিয়ে মেশে বা সার্কুলেটরি সিস্টেমে যায়, এবং ওষুধটাকে যদি আমরা রেকটাল রুট বা পায়ুদ্বারে দিই, সেটাও কিন্তু রক্তে গিয়ে মেশে। এই যে তিনটে পদ্ধতি আলোচনা করলাম, এটা কিন্তু গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মাধ্যমে রক্তে গিয়ে মিশছে, এবং এই জন্য এটাকে বলা হচ্ছে এন্টেরাল রুট। তাহলে এই তিনটে পদ্ধতি বাদ দিয়ে আর বাকি যে পদ্ধতিগুলোর মাধ্যমে ওষুধটা প্রয়োগ করলে ওষুধটা রক্তে গিয়ে মিশবে, সেটাকে বলা হচ্ছে প্যারেন্টেরাল রুট। কীভাবে তাহলে ওষুধটা আমরা রক্তে গিয়ে মিশতে পারে? যদি আমরা ইঞ্জেকশন দিই, সেই ওষুধটা রক্তে গিয়ে মিশবে। ইঞ্জেকশন কী কী টাইপের হতে পারে? ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন, ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন, সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন এবং ইন্ট্রাডার্মাল ইঞ্জেকশন। ইনহেলেশনের মাধ্যমে ওই ড্রাগসটা বা কোনো ড্রাগস রক্তে গিয়ে মেশে, এবং তার সাথে ট্রান্সডার্মাল রুট, এই রুটের মাধ্যমে কোনো ড্রাগস রক্তে গিয়েই আলটিমেট মেশে। তাহলে এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে শর্ট নোট আসে, সেই শর্ট নোটগুলো আলোচনা করব। ওকে, তাহলে এখন আলোচনা করব ইঞ্জেকশন রুট সম্বন্ধে। ইঞ্জেকশন কিন্তু নার্সিংদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে আমরা প্রথমে কম্পেয়ার করে নেব, কম্পেয়ার করলে বুঝতে সুবিধা হবে। চলো তাহলে প্রথমে আলোচনা করব ইন্ট্রামাস্কুলার রুট সম্বন্ধে। অ্যানাটমিটা একবার জেনে নিই। তাহলে যদি আমরা স্কিনের বাইরের লেয়ারে কী রয়েছে, এপিডার্মিস রয়েছে, তার তলায় রয়েছে ডার্মিস রয়েছে, তার তলায় সাবকিউটেনিয়াস ফ্যাট রয়েছে, এবং এখানে রয়েছে মাসেল। ওকে, তাহলে কোনো ওষুধকে যদি আমাকে ইন্ট্রামাস্কুলারলি দিতে হয়, তাহলে নিডিলের সাইজটা বড় হতে হবে। সেই সাইজ হতে হয় 21 থেকে 23 গজ, এবং নিডিলটা থাকবে 90 ডিগ্রি পজিশন, স্কিনের সাথে দেখো 90 ডিগ্রি পজিশনে রয়েছে। কোন কোন জায়গাতে আমরা ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন দিই, এটাও প্রশ্ন করা হয়। ডেল্টোয়েজে, এখানে যে ডেল্টোয়েড রয়েছে সেখানে আমরা দিই। গ্লুটিয়াসে দেওয়া হয়, এবং ভাস্টাস ল্যাটেরালিসেও দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে। ভলিউম 2 to 5 ml। অ্যাবজর্পশন, এর মধ্যে একটা জিনিস মনে রাখবে, আমাদের যে মাংসপেশি রয়েছে, মাংসপেশিতে কিন্তু প্রচুর ব্লাড সাপ্লাই থাকে। তার মানে আমরা মাংসপেশির মাধ্যমে ইঞ্জেকশন দিচ্ছি, মানে সেটা খুব কুইকলি রক্তে গিয়ে মিশছে। ফার্স্ট, ডিউ টু দ্য হাই ভাস্কুলারিটি। এক্সাম্পল, অনেক ভ্যাকসিন রয়েছে যেগুলো আমরা ইন্ট্রামাস্কুলারলি দিই। অ্যান্টিবায়োটিক ইন্ট্রামাস্কুলারলি দেওয়া হয়। কিছু ডেপোড ইঞ্জেকশন থাকে, ডেপো ইঞ্জেকশন, যেগুলো কিন্তু ইন্ট্রামাস্কুলারলি দেওয়া হয়। তাহলে এর সমস্যাটা কি, রিস্পেক্টেড কি? এই মাসেলের মধ্যে দিয়েই কী থাকে, নার্ভ থাকে। তাহলে আমরা নার্ভের যদি অ্যানাটমি না জেনে থাকি, আমরা যদি ইঞ্জেকশনটা দিয়ে থাকি, তাহলে ওই নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকে। দেখো, আর্টারি বা ভেনে দিয়ে দিলেও সমস্যা কিছু হয় না জেনারেলি, কারণ আলটিমেট সেটা রক্তে গিয়ে মেশছে। কিন্তু নার্ভে যদি দিয়ে দাও, তাহলে নার্ভ ইনজুরি হওয়ার একটা সমস্যা থাকে। বেশ, এরপর চলে আসে তাহলে সাবকিউটেনিয়াস। সাবকিউটেনিয়াস তাহলে কোথায় রয়েছে? এই মাসেল যেটা রয়েছে তার উপরে রয়েছে সাবকিউটেনিয়াস লেয়ার। ওকে, তাহলে নিডলের সাইজ ছোটো হতে হবে। অ্যাকচুয়ালি গজ যত বেশি হয়, নিডলের সাইজ তত ছোটো হয়। সেক্ষেত্রে নিডলের সাইজ হচ্ছে 25 থেকে 27 গজ। অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু দেওয়া হয়। ওকে, কোন কোন সাইডে দেওয়া হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে 90 ডিগ্রিও দেওয়া হয় যদি নিডলটা ছোটো থাকে। এটার এক্সাম্পলটা আমি বলছি। কোন কোন জায়গাতে আমরা সাবকিউটেনিয়াস দিই? অ্যাবডোমেনে খুব কমনলি তোমরা দেখবে যে ইনসুলিনের যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়ে থাকে, বাড়িতে কারো যদি আত্মীয় ইনসুলিনের ওষুধ নেয়, দেখবে এরকম ইনসুলিনের পেন থাকে, এই পেন দিয়ে কিন্তু তারা 90 ডিগ্রিতেই কিন্তু ওই সাবকিউটেনিয়াস রুটের মাধ্যমে কিন্তু ইনসুলিনটা নেয়। তার মানে যদি নিডলটা ছোট হয়, অ্যাজ লাইক এই যে পেনগুলো থাকে ইনসুলিন পেনের মতো, সেক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রিতেও সাবকিউটেনিয়াস রুটের মাধ্যমে ইঞ্জেকশনটা দেওয়া যায়। অ্যাবডোমেন ছাড়া আর কোথায় দেওয়া যায়? থাইতে দেওয়া যেতে পারে, এবং আপার আর্মে। ভলিউম 0.5 to 1 ml। অ্যাবজর্পশন স্লোয়ার দেন ইন্ট্রামাস্কুলার, মোর সাস্টেন। দেখো, স্লোয়ার হলেই তো ইনসুলিনটা ধীরে 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 কাজ করবে, তাই না? এক্সাম্পল, ইনসুলিন এবং হেপারিন, এগুলো কিন্তু সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়।
কি পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে, সুইটেবল ফর সেলফ অ্যাডমিনিস্ট্রেশন। এটার সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাড়িতে পেশেন্ট কিন্তু নিজে নিজেই ইনজেকশনটা নিয়ে নিতে পারবে, সেটা কিন্তু ইন্ট্রামাসকুলারলি পসিবল হয় না। এটা হচ্ছে সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ। এরপরে আমরা তাহলে জানবো ইন্ট্রাডার্মাল রুট সম্বন্ধে। ইন্ট্রাডার্মাল মানে মাসেল, তার উপরে রয়েছে ফ্যাট, তার উপরে রয়েছে ডার্মিস। তার মানে নিডলের সাইজ ছোট হবে 27 গজ। ডিগ্রিটা খুব ইম্পর্টেন্ট, 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল আমাকে দিতে হবে। কোন কোন সাইডে দেওয়া হয়, জেনারেলি ইনার ফোর আর্মে দেওয়া হয় এবং আপার ব্যাকে দেওয়া হয়। ভলিউম 0.1 ml, সব থেকে কম অ্যামাউন্ট দেওয়া হয়। অ্যাবজর্পশন ভেরি স্লোলি। এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হবে, টিউবারকুলিন বা মান্টু টেস্টের জন্য এটা ব্যবহার করা, এবং বিসিজি ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু আমরা ইন্টারডার্মাল রুটেই দিই আমরা বিসিজি ভ্যাকসিন। এবং গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে, ইঞ্জেকশন দেওয়ার পরই এরকম একটা ব্লেব ফর্মেশন হয়, ফর্মেশন হবে হুইল অর ব্লেব। স্কিনের উপরে তুমি এরকম একটা হুইল বা ব্লেব দেখতে পাবে, যেটা কিন্তু অন্য কোনো ইঞ্জেকশনে দেখা যায় না। ওকে, তাহলে এই 3টে রুট অফ ইঞ্জেকশন সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এরপরে তাহলে বাকি রইল কি, ইন্ট্রাভেনাস। ইন্ট্রাভেনাস শর্ট নোট আসতে পারে, তাহলে কী কী লিখবে চলো ছবির মতো করে তোমাদের আলোচনা করে নিই। তাহলে ইন্ট্রাভেনাস রুট ডেফিনেশন, ডিরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ ইনটু এ ভেন ডেলিভারিং দ্য ড্রাগ ইমিডিয়েট সার্কুলেশন। তাহলে যে শিরা রয়েছে, ধমনী নয় কিন্তু, শিরার মাধ্যমে আমরা ডিরেক্ট ওই ড্রাগটাকে প্রবেশ করাবো, এবং সেই শিরা থেকে তারপর সেটা কোথায় চলে যাবে, হার্টে চলে যাবে, এবং হার্ট থেকে গোটা বডিতে ছড়িয়ে পড়বে। মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশন, আইভি বোলাস, স্লো আইভি ইনজেকশন এবং আইভি ইনফিউশন। তাহলে এই 3টে কনসেপ্ট কিন্তু তোমাদের জানতে হবে, কারণ এরপরে অনেক অ্যাডভাইসে বা ডক্টর অ্যাডভাইসে দিয়ে দেয় যে এই ইঞ্জেকশনটা আইভি বোলাস দিতে হবে, এই ইঞ্জেকশনটা আইভি স্লো দিতে হবে, বা এই ইঞ্জেকশনটা আইভি ইনফিউশন দিতে হবে। তাহলে প্রত্যেকটার মানে জানা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ডে কাজ করার জন্য। তাহলে আইভি বোলাস মানে হচ্ছে আইভি পুশ, জেনারেলি শর্ট পুশ। কোনো একটা রয়েছে, আমি 1 মিনিটের মধ্যে সেটাকে শর্ট পুশ করে দিলাম। একটা এক্সাম্পল হচ্ছে র্যানিটেডিন ইঞ্জেকশন দেওয়া হয় ব্লিডিং যখন আলসার হয় বা ব্লিডিং পেপটিক আলসারের ক্ষেত্রে র্যানিটেডিন ইঞ্জেকশন দেওয়া হয়, স্লো আইভি পুশ। আইভি বোলাস গেল। এরপর হচ্ছে স্লো আইভি ইঞ্জেকশন, তার মানে ইঞ্জেকশনটা যাবে কিন্তু স্লোলি, ওভার 5 মিনিটস। সেটা এক্সাম্পল হচ্ছে মরফিন, মায়োকার্ডিয়াল ইনফেকশন আমরা মরফিন ইঞ্জেকশনটা দিয়ে থাকি, সেটা কিন্তু স্লো আইভি ইঞ্জেকশন, 1 থেকে 2 মিনিটও হতে পারে। এবং হচ্ছে আইভি ইনফিউশন। আইভি ইনফিউশন মানে হচ্ছে আইভি যেটা ওষুধটা দেবো সেটা হচ্ছে কোনোটা 1 ঘন্টা, কোনোটা 30 মিনিট, 2 ঘন্টা, এইভাবে যেটা আসবে সেটা হচ্ছে স্লোলি আইভি ইনফিউশন। তাহলে আইভি ইনফিউশন, স্লো আইভি ইনজেকশন এবং আইভি বোলাস, 3টের কনসেপ্টটা কিন্তু জানতে হবে, বা আইভি পুশের ইনজেকশন কনসেপ্টটা। এরপর হচ্ছে তাহলে এই যে র্যানিটেডিন বা র্যানটেক নামে পাওয়া যায়, এই ডোজটা কত সেটা তোমরা জেনে নাও এখন থেকে। ভিডিওগুলো করলে তাহলে কী হবে, প্র্যাকটিক্যাল তোমাদের নলেজটা বাড়বে, কোন ওষুধটা কত ডোজে থাকে, কীভাবে ইউজ হয়, সেগুলো তোমাদের জানাটা খুব দরকার। তাহলে র্যানিটেডিন ইঞ্জেকশন ওয়ার্ডে দেখবে 50 mg পার 2 ml, এই যে ভাইলগুলো থাকে 2 ml এর ভাইল, এখানে 50 mg থাকে র্যানিটেডিন। এবং ম্যানিটল ওয়ার্ডে এই ওষুধটা খুব কমনলি দেখবে, ম্যানিটল 20% ম্যানিটল থাকে এবং তার বোতলটা হচ্ছে 100 ml। তাহলে অ্যাডভান্টেজ কি, ইঞ্জেকশন যে দিচ্ছি আইভি রুটের অ্যাডভান্টেজ 100% বায়োঅ্যাভেলেবিলিটি। এই বায়োঅ্যাভেলেবিলিটি গল্প আমি বলেছিলাম যে আমাদের যখন কোনো ওষুধ প্রয়োগ করি, সেই ওষুধটা ধরো মুখের মাধ্যমে খেলাম, সেটা তারপরে ইন্টেস্টাইন থেকে কোথায় আসবে, লিভারে আসবে, লিভারকে ট্যাক্স দিতে হয়। মানে 100 অ্যামাউন্ট যদি আমরা ওষুধটা খাই, সেটা লিভারে এসে লিভারকে ট্যাক্স দেবে 20%, তারপর বাকি 80% রক্তে গিয়ে মিশবে। কিন্তু আমি যদি ডিরেক্ট রক্তে 100%ই দিয়ে দিই, সেই 100%ই কিন্তু রক্তে গিয়ে মিশবে। তার মানে 100% বায়ো অ্যাভেলেবিলিটি, লিভারকে বা যকৃতকে ট্যাক্স দিতে হচ্ছে না, কারণ ডিরেক্ট রক্তে চলে আসছে, লিভারকে আমি বাইপাস করে তো দিচ্ছি ওষুধটা। ইমিডিয়েট অনসেট, এমার্জেন্সি চয়েসের জন্য আইভি হচ্ছে সবথেকে বেস্ট। ওয়ার্ডে যখন রোগী ভর্তি থাকে, রোগী আইভি চ্যানেল করা থাকে, রোগী এমার্জেন্সি কিছু হলো, ওই আইভি চ্যানেলে কিন্তু আমরা ওষুধটা দিয়ে থাকি, কারণ এটাতেই খুব ইমিডিয়েট এফেক্ট হয়। প্রিসাইজ ডোজ কন্ট্রোল আমরা করতে পারি, যতটুকু ওষুধ লাগবে ঠিক সেই পরিমাণ ওষুধই আমরা দিতে পারি। লার্জ ভলিউম অ্যাডমিনিস্ট্রেশন, কোনো ওষুধকে এই যে 100 ml এর একটা ওষুধ আমি দিচ্ছি, অনেকটা ওষুধ, সেটা আমি তো আইভি বলেই সেটা পসিবল, সেটা আইএম বা সাবকিউটেনিয়াস হলে তো এতটা ইঞ্জেকশন আমরা দিতে পারতাম না, তাহলে লার্জ ভলিউম পসিবল হয়। সুইটেবল ফর ইরিটেন্ট ড্রাগ, অনেক ক্ষেত্রে কিছু ইরিটেন্ট ড্রাগ থাকে, সেটা কিন্তু আইভিতে দিলে ইরিটেন্ট এফেক্টটা থাকে না। হাইপারটনিক সলিউশন, হাইপারটনিক সলিউশন তো আমরা ইন্টারমাসকুলারলি বা অন্য কোনো রুটে দিতেই পারবো না, তো হাইপারটনিক সলিউশনের জন্য বেস্ট হলো আমার ইন্ট্রাভেনাস রুট। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কনস্ট্যান্ট প্লাজমা কনসেন্ট্রেশন,
প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। আমি স্লোলি আইভি ইনফিউশন দিচ্ছি, তাহলে কনসেন্ট্রেশনটা একই থাকছে ড্রাগটার। ডিসঅ্যাডভান্টেজ কি, রিস্ক অফ ফ্লেভাইটিস হতে পারে, যেখানে আমি ইঞ্জেকশন দিচ্ছি সেখানে ফ্লেভাইটিস হতে পারে, টিস্যু ইঞ্জুরি হতে পারে। স্ট্রিক্ট অ্যাসেপটিক প্রিকশন, অবশ্যই প্রিকশন কিন্তু মেনটেন করতে হবে অ্যাসেপটিক, কারণ তুমি নোংরা হাতে করছো, তুমি ওয়ার্ডের ইনফেকশন কিন্তু পেশেন্টের শরীরে চলে আসতে পারে। নট সেলফ অ্যাডমিনিস্টার্ড, এটা কিন্তু কখনোই নিজে নিজে দেওয়া সম্ভব নয়, তাহলে এটা একটা সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। এক্সট্রা ভেসেশন ইঞ্জুরি, ওয়ার্ডে যখন কাজ করবে দেখবে আইভি চ্যানেল করার সময় এক্সট্রা ভেসেশন হতে পারে। ডেপো প্রিপারেশন আনসুইটেবল এবং ইররিভার্সিবল এরর, কোনো একটা ওষুধ দিতে বলা হয়েছে, ওষুধটা তুমি ভুল করে অন্য একটা ওষুধ পুশ করে দিয়েছো, আর কিন্তু কখনোই সেটা কারেক্ট করা পসিবল হয় না, এটা হচ্ছে ইররিভার্সিবল এরর। কিন্তু সাবলিঙ্গুয়াল রুটের ক্ষেত্রে কী বলেছিলাম, ওরা একটা অ্যাডভান্টেজ ছিল, কোনো একটা ওষুধ যদি মুখের তলায় তুমি রেখেও দিয়ে থাকো, তারপর তুমি বুঝতে পারো তুমি ভুল ওষুধ নিয়ে নিয়েছো, তো সাবলিঙ্গুয়াল রুটের ক্ষেত্রে কিন্তু সেই ওষুধটা তুমি ফেলে দিতে পারো, তো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল সাবলিঙ্গুয়াল রুটের। এরপর হচ্ছে প্রিকশন কী কী মনে রাখতে হবে, যে ওষুধগুলো ইনজেক্ট করতে হবে কোনটা স্লোলি কোনটা আইভি পুশ, সেটা অবশ্যই মনে রাখতে হবে। কনফার্ম নিডল অর ক্যানুলা ইজ ইন দ্য ভেন, ভেনে রয়েছে না আর্টারিতে রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আর্টারিতে যদি ইঞ্জেকশন দিয়ে দাও তাহলে কিন্তু সেটা মেডিকেল লিগালি খুব ইম্পর্টেন্ট একটা এফেক্ট কিন্তু পড়তে পারে। মনিটর ফর এক্সট্রা ভেসেন, মানে সিরার বাইরে তুমি চ্যানেল করেছে কিনা বা ওষুধটা যাচ্ছে কিনা সেটা মনিটর করতে হবে। অ্যান্ড মেনটেন স্ট্রিক্ট স্টেরিলিটিটা কিন্তু হসপিটালে অবশ্যই কিন্তু মেনটেন করতে হবে। ওকে, তাহলে ইন্টারভেনাস রুট সম্বন্ধে আলোচনা করলাম। ওকে, দেখা হবে পরের ভিডিওতে, চলো, থ্যাংক ইউ।